করোনা রোগীর চাপ বাড়ায় খুলনা ও রাজশাহী মেডিকেলে বাড়ছে শয্যা, অতিরিক্ত চিকিৎসক নার্স নিয়োগ। পুলিশের ফেসবুক পেজে দিনে 50টির বেশি নারী হয়রানির অভিযোগ। চালু হচ্ছে নতুন অ্যাপ ইগল বিডি। ষোলো বছরে 13 ভাগ মানব পাচার মামলার নিষ্পত্তি, ভারতে পাচার নারীদের ফেরানোর চ্যালেঞ্জ আইজিপির। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে দেশজুড়ে তালিকা করছে র্যাব, গোপন গ্রুপগুলোকে নজরদারির তাগিদ। এবং ভারতে 71 দিনের মধ্যে করোনায় একদিনে সর্বনিম্ন শনাক্ত প্রায় 66,000, 24 ঘন্টায় প্রাণহানি কমে 3,071। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো খবরে। খুলনা মেডিকেলে করোনা রোগের চাপ বাড়ায় এবার 100 শয্যার দ্বিতীয় করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসা সেবা বাড়াতে অন্য জেলা থেকে সেখানে নেওয়া হচ্ছে 10 জন চিকিৎসক এবং 40 জন নার্স। এক সপ্তাহের মধ্যে চালু হবে নতুন এই ইউনিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো গ্যাস্ট্রোলজি বিভাগকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে। বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এর আগে চালু করা 100 শয্যার করোনা ইউনিটে মে মাস থেকেই রোগীর চাপ বাড়তে থাকে, তাই খালি নেই একটি শয্যাও। বর্তমানে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি আছে সেখানে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। পরিস্থিতি বিবেচনায় নতুন করে 100 শয্যার নতুন ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। ক্রমবর্ধমান করোনা রোগীর চাপ সামলাতে গিয়ে আমরা করোনা ইউনিট 2 অল্প দিনের মধ্যে, আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা চালু করতে সক্ষম হব। স্বাস্থ্য বিভাগ বলছে এরই মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য বিভিন্ন জেলা থেকে 10 জন চিকিৎসক ও 40 জন নার্সকে খুলনায় নিয়ে আসা হয়েছে। তারা কাজ শুরু করলে পরিস্থিতি সামাল দেয়া কিছুটা সহজ হবে বলছেন পরিচালক। নিয়োগ না, নিয়ে এসেছি অন্য জেলা থেকে। আমরা পারলে কালকেই চালু করব, কিন্তু এটা হলো সব রেডি করতে হবে। তো সিভিল সার্জন কত তাড়াতাড়ি রেডি করতে পারে তখন তত তাড়াতাড়ি শুরু করব। খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 39,008 জন, আর মারা গেছেন 711 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চাপ বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে সংযুক্ত করা হয়েছে অতিরিক্ত চিকিৎসক, বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যাও। এদিকে রাজশাহী সদর হাসপাতালগুলোতেও করোনা চিকিৎসার উপযোগী করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী ও আশেপাশের জেলা থেকে প্রতিদিনই নতুন নতুন রোগী আসতে থাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সময়ের সাথে হাসপাতালে বাড়তে থাকে রোগীর চাপ। অন্য রোগাক্রান্তদের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত 15 চিকিৎসককে সংযুক্ত করা হয়েছে। করোনা ওয়ার্ডে বাড়তি শয্যার পাশাপাশি নতুন ওয়ার্ডে লাগানো হচ্ছে অক্সিজেন সংযোগও। প্রত্যেকটা ওয়ার্ডের বারান্দায় বেড দেওয়া আছে এবং ভিতরেও কিছু এক্সট্রা বেড দেওয়া আছে, এবং পরবর্তীতে যদি আরও রোগী বেড়ে যায় সেইভাবেও আমরা ওয়ার্ড প্রস্তুত রেখেছি, প্ল্যান করেছি। সেগুলোকে আমরা আস্তে আস্তে করোনা ডেডিকেটেড করব। সেক্ষেত্রে একটাই শুধু আমাদের সাধারণ রোগীর চিকিৎসাগুলো একটু আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো সমস্যাটা হতেই থাকবে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী সদর হাসপাতালকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ, তবে প্রয়োজন অর্থ বরাদ্দ। এটা সংস্কারের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটা এস্টিমেট করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই বরাদ্দর অনুমোদন পেলে আমরা অতি দ্রুত গতিতে আমাদের এই হাসপাতালটাকে আমরা ব্যবহারের উপযোগী করে ফেলতে পারবো, এবং সেখানে হয়তো আমরা 100 থেকে 200 রোগী ব্যবস্থা করতে পারবো। সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার থেকে রাজশাহী নগরীতে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, শুরুতে করোনা পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, গত 24 ঘন্টায় 13 জন রাজশাহীতে মারা গেছেন। তো হাসপাতালে শয্যা সংকট বাড়ানো এবং চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এখনকার পরিস্থিতি কেমন? গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি ছিলেন এমন 13 জন মারা গেছেন। 13 জনের মধ্যে রাজশাহীর 2 জন এবং চাঁপাইনবাবগঞ্জের 6 জন, বাকিরা অন্যান্য নওগাঁ এবং পাবনা সহ অন্যান্য জেলার। তো এই মৃত্যু আসলে গতকালের চেয়ে বেড়েছে এবং শনাক্তের হারও বেড়েছে, আমরা রাজশাহীতে দেখেছি। তো এই শয্যা সংখ্যা গতকালকে আসলে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, তিনি আসলে বলছিলেন যে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ হয় বা করোনা রোগীর চাপ বেড়ে যায় তাহলে এখানে শয্যা সংখ্যা বাড়ানো হবে। তবে তিনি যেটা বলছিলেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে অক্সিজেন সরবরাহ করা, কারণ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 11টি ওয়ার্ড নিয়ে যে করোনা ইউনিট, সেখানে আসলে 271টি শয্যা রয়েছে এবং এই 271টি শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেন রয়েছে এবং এর বাইরে আসলে হাসপাতালে মোট 28টি আইসিইউ রয়েছে। 28টির মধ্যে করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে 18টিকে, বাকি 10টিকে আসলে নন কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখানে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটা শয্যা বাড়ানো এবং অক্সিজেন সরবরাহ করা, কারণ অক্সিজেন আপনি জানেন যে সারা দেশেই আসলে করোনা রোগী বেড়ে যাওয়ার পরে আসলে অক্সিজেন সরবরাহ তুলনামূলক কমে গেছে। সেন্ট্রাল অক্সিজেন বলেন বা স্থানীয়ভাবে যে সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে সেগুলোও কমে গেছে। তো এটা নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালকের সংবাদ সম্মেলনে। তবে তিনি যেটা বলছেন যে হাসপাতালে যে পরিমাণ রোগী আসবে করোনা চিকিৎসার জন্য, তাদেরকে ফেরাবেন না, প্রয়োজনে অতিরিক্ত শয্যা দিয়ে বা অতিরিক্ত বিকল্প ব্যবস্থা করে তাদের চিকিৎসা দেবেন। ফয়সাল আমাদের সাথেই থাকবেন। এবার আমরা একটু খুলনার পরিস্থিতি জানবো, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনা মেডিকেলে করোনা রোগীর চাপ বাড়ায় 100 শয্যার দ্বিতীয় করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে। তো সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন আর কর্তৃপক্ষ কি কি উদ্যোগ নিচ্ছে? মেডিকেল কলেজ হাসপাতালে করোনা যে দ্বিতীয় ইউনিট ইতিমধ্যে শুরু হয়েছে এবং গতকাল থেকেই আসলে কাজ শুরু হয়েছে এবং আমরা এ বিষয়ে কথা বলেছিলাম দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন হয়তো বা এই সপ্তাহে হয়তো বা চালু করা সম্ভব হবে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি 100 শয্যা বিশিষ্ট ডেটেকটিভ করোনা হাসপাতালের সামনে। আমরা এখানে দেখি প্রচুর মানুষের ভিড় আছে এবং অনেকেই কিন্তু যে নমুনা টেস্ট করতে এসেছেন এবং গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে এবং এর পাশাপাশি কিন্তু নমুনা পরীক্ষার জন্য কিন্তু আসলে মানুষের সংখ্যা বাড়ছে। অনেক মানুষ কিন্তু আসছে এখানে নমুনা সংগ্রহ দিতে এবং নমুনা পরীক্ষা করাচ্ছে। এই বিষয়ে এছাড়া আর একটা বিষয় যে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বলে আসছি যে খুলনাতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই প্রেক্ষাপটে খুলনাতে কিন্তু আজ থেকে আবারও কঠোর বিধিনিষেধ মানার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে এবং সেই নির্দেশনার মধ্যে রয়েছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং এর পরে কিন্তু দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না, শুধুমাত্র ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো আছে সেগুলো খোলা থাকবে। এর পাশাপাশি কিন্তু খুলনাতে যে ইজি বাইক আছে সেই ইজি বাইক অর্ধেক ইজি বাইক প্রতিদিনই চলাফেরা করবে। তা সব মিলিয়ে আসলে খুলনাতে যে করোনা সংক্রমণের হার কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমরা এখানে যদি একটু পরিসংখ্যান দিয়ে বলতে পারি, গত 4 তারিখ অর্থাৎ 4 দিনের আগে কিন্তু খুলনাতে ছিল 21% করোনা রোগীর হার এবং 4 থেকে 10 তারিখ পর্যন্ত সেটা বৃদ্ধি পেয়ে কিন্তু আসলে হয়েছিল 25% এবং গতকাল সেটা কিন্তু আসলে 34%তে দাঁড়িয়েছে। খুলনার করোনা যে নমুনাগুলো পরীক্ষা করা হচ্ছে এবং করোনার যে রোগী শনাক্ত করা হচ্ছে তাতে কিন্তু 34% রোগী পাওয়া যাচ্ছে। আর খুলনা জেলায় এই মুহূর্তে কিন্তু এই পর্যন্ত আসলে 192 জন করোনায় আক্রান্ত। আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। এদিকে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক থেকে কেনা টিকা পাওয়া নিয়ে এখনো বড় কোনো অগ্রগতি নেই, তবে বেইজিং এর সঙ্গে চুক্তি সম্পন্নের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাশিয়া থেকে টিকা আনতে খসড়া তৈরি হলেও চুক্তি চূড়ান্তের বিষয়ে তেমন কিছু বলতে পারছেন না স্বাস্থ্য সচিব। দেশের সীমান্ত জেলাগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি নেই, লকডাউনেও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ, উল্টো শনাক্তের হার ঊর্ধ্বমুখী বেশিরভাগ জেলায়। রাজধানী ঢাকার চিত্রও উদ্বেগের।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার মজুদ প্রায় শেষ। আগস্ট মাস নাগাদ কোভ্যাক্স থেকে মিলবে 10,800,000 ডোজ। আপাতত সেরাম থেকে টিকা পাওয়ার সম্ভাবনাও কম। এ অবস্থায় সবার মনোযোগ চীনের দিকে। নানা জটিলতার পর 1.5 কোটি টিকা কিনতে চুক্তি হয়েছে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে। তবে সে টিকা কবে আসছে তা নিশ্চিত নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, চীনের সঙ্গে চুক্তি প্রকাশ পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অন্য দেশের থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম, সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। রাশিয়া থেকে টিকা পাওয়া ও দেশে যৌথ উৎপাদনের খসড়াও হয়েছে। তবে চুক্তি চূড়ান্ত বা উৎপাদনের বিষয় নিয়ে মন্তব্য করতে নারাজ স্বাস্থ্য সচিব। চীন সহ রাশিয়ার সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজোঁ হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। বাংলাদেশকে এরই মধ্যে উপহার হিসেবে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা দিয়েছে চীন। রোববার আসছে আরও 6 লাখ। ফাইজারের 1 লাখ সহ 12 লাখ ডোজের প্রয়োগ কবে শুরু তাও ঠিক হয়নি এখনো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। চীনের আধিপত্য রুখতে কৌশলগতভাবে একমত G7 এর নেতারা। পরিকল্পনা চূড়ান্ত হবে এই সম্মেলনে। করোনার সময় রাজধানীতে জনপ্রিয় হচ্ছে কৃষকের বাজার। নিরাপদ ও বিষমুক্ত পণ্য পেয়ে খুশি ক্রেতারা। গত 6 মাসে দিনে 50টির বেশি অভিযোগ এসেছে পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেসবুক পেজে। 16 থেকে 24 বছর বয়সী নারী সাইবার অপরাধের শিকার সবচেয়ে বেশি। এবার তাদের নিরাপত্তা দিতে নতুন অ্যাপ ইগল বিডি চালু করতে যাচ্ছে পুলিশ, যা চলবে ইন্টারনেট সংযোগ ছাড়াই। অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বিপন্ন নারী। কলেজে পড়ার সময় টিউলিপের সম্পর্ক হয় উপরের ক্লাসের এক সহপাঠীর সঙ্গে। সম্পর্কের ইতি টানলে টিউলিপের ব্যক্তিগত কিছু ভিডিও ফুটেজ সে ছড়িয়ে দেয় অনলাইনে। ছবি নিয়ে আপত্তিকর কন্টেন্ট বা ফেক আইডিও খোলা হচ্ছে নিয়মিত। ফোন নম্বর ছড়িয়ে দেওয়া সাইবার বুলিং এখন স্বাভাবিক ঘটনা। এসব সমস্যা কাটিয়ে উঠতে নারী সদস্যদের নিয়ে বিশেষ ইউনিট করে পুলিশ। গত 6 মাসে তাদের ফেসবুক পেজে অভিযোগ এসেছে 8,824টি, দিনে প্রায় 50টির মতো। অনেক সময় অনেকে ভুক্তভোগী থানায় যেতে চান না, সেক্ষেত্রে থানার সাথেও সংশ্লিষ্ট পুলিশের সাথে কথা বলে তার পরিচয় যেন প্রকাশ না হয়, বা সামাজিকভাবে অনেকে চান না যে জিডি করতে যেতে চান না যে তার এলাকাতে লোক পুলিশ যেতে পারে। সেক্ষেত্রেও আমরা সংশ্লিষ্ট পুলিশের সাথে সেভাবে কথা বলি যেন সে কোনোভাবেই সামাজিকভাবে সে যতটুকু নিজেকে নিরাপদ ভাবতে পারে সেভাবেই যেন আমরা সেটা নিশ্চিত করার ব্যবস্থা করি। এখন কর্মজীবী নারীর রাতে বাড়ি ফেরা ও শিশু কিশোরদের নিরাপত্তা দিতে তৈরি হচ্ছে পুলিশের নতুন অ্যাপ ইগল বিডি। প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করে এটি ব্যবহার করতে পারবেন নারী শিশুরাই। ভিকটিম যখন মুঠোফোনের সাহায্যে তার বিপদ হলে সে যখন চাপ দিবে, সাথে সাথে ভিকটিমের ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থানটি নিকটস্থ থানার মোবাইল টিমের কাছে চলে যাবে। 30 মিনিটের মধ্যে এটা রেসপন্স করতে হবে, ঘটনাস্থলে পৌঁছাতে হবে। ঘটনাস্থলে যদি উনি না পৌঁছান ততক্ষণে এটা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ক্রমান্বয়ে আমাদের পুলিশের সর্বোচ্চ সংস্থায় সেটি রিপোর্ট হবে। পুলিশ বলছে 16 থেকে 24 বছর বয়সী নারীরাই সাইবার অপরাধের শিকার হন সবচেয়ে বেশি, আর 73% নারী শিকার হন সাইবার বুলিং এর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীকে উত্ত্যক্ত করা বা যৌন হয়রানিকে এখনো রাষ্ট্র, সমাজ ও পরিবার গুরুত্বের চোখে দেখে না। উল্টো সমাজের দৃষ্টিভঙ্গির কারণে উত্ত্যক্তকরণ প্রশ্রয় পাচ্ছে, একথা বলছেন নারী অধিকার কর্মীরা। নারী উত্ত্যক্তকরণ রোধে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় যৌন হয়রানি বাড়ছে বলে মনে করেন তারা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত নারীকে উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানির ঘটনা ঘটেছে 53টি।
এ সংখ্যা জাতীয় দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত, যদিও সংগঠনটি বলছে বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, রাষ্ট্র সমাজ এগিয়ে গেলেও নারীকে যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণ থামছে না, বরং সৃষ্টি হচ্ছে হয়রানির নতুন নতুন কৌশল। তারা মনে করছেন, শাস্তি না হওয়া, পুরুষতান্ত্রিক মানসিকতা, অভিযোগকারীর সুরক্ষার অভাবে উত্ত্যক্তকরণ বাড়ছে, যা গড়াচ্ছে ধর্ষণ পর্যন্ত। আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে উত্ত্যক্ত হচ্ছি, আর এর জন্য একটা আইনেরও ব্যবস্থা করা উচিত, কারণ আমাদের নারীদের কিন্তু স্বাধীনতা দিলেও আমরা সেই স্বাধীনতাটা পাচ্ছি না। বাংলাদেশে এমন অনেক আইনই আছে নারীদের জন্য, শিশুদের জন্য, কিন্তু সেগুলোকে আসলেই তারা কি তার সঠিক ব্যবহার করতে পারতেছে? উত্ত্যক্তকরণ ধর্ষণে না গড়ানো পর্যন্ত প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রত্যেক অপরাধীকে হেয় করা হয়, কিন্তু এই নারীর বিষয়ে কিন্তু একমাত্র সামাজিকভাবে নারীকে হেয় হতে হয়, কারণ আমরা ওই সামাজিক যে কনোটেশন আছে, ইজ্জত এবং সম্মানের ধারণা, সেগুলো এটির সঙ্গে যুক্ত করে দিই। তো সুতরাং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এক ধরনের রাজনীতি আছে, প্রতিবাদী ক্ষেত্রেও কিন্তু এক ধরনের খারিজ করার রাজনীতি আছে। আমার কে কোন ক্লাস, কোথাকার, ঢাকার কিনা, কোন স্কুল কলেজের, সেগুলো কিন্তু ম্যাটার করে। 2010 সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ প্রতিষ্ঠানেই যৌন নিপীড়ন বিরোধী কমিটি থাকার কথা। একটা পৃথক আইন হওয়া দরকার, যে আইনটার ভিত্তিতে এই ধরনের উত্ত্যক্ত যৌন হয়রানির বিষয়গুলোকে নিয়ে যেন মামলা করা যায় এবং মামলা করে সাজা দেওয়ার ব্যবস্থা করা যায়। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিভার্সিটি, সব জায়গায় এখানে একটা অভিযোগ কমিটি হবে। অভিযোগ কমিটিতে 5 জনের একটা সদস্য বিশেষ গাইডলাইন দিয়ে দিয়েছি। নারী আন্দোলন কর্মী ও মানবাধিকার কর্মীরা যৌন হয়রানি রোধে একটি আইনের খসড়া সরকারের কাছে জমা দিয়েছে। তাদের মতে, এসব উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধের জায়গা ঠিক করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের খুলশী থেকে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। দেশে বিদেশে প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে হয়ে ওঠেন সংগঠনের আইটি বিশেষজ্ঞ। দেশে ফিরে জড়িয়ে পড়েন জঙ্গি তৎপরতায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। 2012 সালে এক আত্মীয়ের মাধ্যমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যুক্ত হন সাখাওয়াত আলী। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, দেশে বিদেশে আইটি নিয়ে লেখাপড়া করেছেন সাখাওয়াত। সবশেষ 4 বছর আগে সিরিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে 22 মার্চ দেশে ফেরেন। তার্কির আদানা দিয়ে সে সিরিয়ার ইদলিব শহরে সে প্রবেশ করে। ওইখানে সে একটা গ্রুপের সাথে সংযুক্ত হয়ে সে ওখানে সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। ওখান থেকে সে ইন্দোনেশিয়া চলে যায়, ইন্দোনেশিয়া থেকে পরে সে বাংলাদেশে আসে। আইটি বিশেষজ্ঞ হয়ে চাকুরিচ্যুত মেজর জিয়া সহ অন্যান্যদের নিয়ে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন সাখাওয়াত। আনসার আল ইসলামের পক্ষে সে কাজ করছে, আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপলোড করা বা করা, এগুলো কাজগুলো সে করে থাকে। শুক্রবার রাতে খুলশী এলাকার একটি মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সাখাওয়াতকে। তার বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 16 বছরে নিষ্পত্তি হয়েছে মাত্র 13% মানব পাচারের মামলা। তদন্তে ধীরগতি, বিচারে দীর্ঘসূত্রতা, আদালতের বাইরে আপোষ মীমাংসা সহ ভুক্তভোগী নিরাপত্তার অভাবকেই এর কারণ বলছেন আইনবিদেরা। পাশাপাশি দিচ্ছেন আইনজীবীর পেশাগত দক্ষতা অর্জনের পরামর্শ। ভাগ্য ফেরাতে 2019-এ 3 লাখ টাকায় সুদানে যান নাসির। বেতন দেশের মতোই, তাই দালাল ধরে গিয়েছিলেন লিবিয়ায়। শেষে ফেব্রুয়ারিতে পাচার হওয়া 160 জনের সঙ্গে খালি হাতে ফেরেন দেশে। লিবিয়া নিয়ে আমার যে জায়গার কথা নিয়ে যাবে ওই জায়গায় না নিয়ে আমার অন্য এক জায়গায় নিয়ে আটকে রাখছিল। আটকে রেখা পরে আমার বাড়িতে চাপ দিছে টাকার জন্য, যে 2 লাখ টাকা না দিলে ছাড়বো না। তো চাপ দেওয়ার পরে আমার ওয়াইফ সিআইডিতে গেছে। আরেক ভুক্তভোগী দিনমজুর মাসুদ। 2011 সাল থেকে চলা মামলা নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তি বাড়ছেই। এই যায় থানায় আসি, যায় টাকা চাই, দারোগা এসে বলে আমাদের তেল খরচ দিতে হবে। এগুলো তো সরকাররাই তো করবি, কিন্তু আমাদেরকে টাকা দেওয়া লাগে। 2012 সালে হয় মানব পাচার আইন। এর প্রায় 8 বছর পর বিভাগীয় শহরে হয়েছে ট্রাইব্যুনাল। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্য মামলার সঙ্গে চলত মানব পাচার মামলার বিচার। তবে নির্ধারিত সময়ে তদন্ত ও নিষ্পত্তির নজির বিরল। এই মামলাগুলি আউটসাইড দ্য কোর্ট, এই যে আসামে তারা ওই সাক্ষীর সাথে তারা যোগাযোগ করে ফেলে, আদালতে এসে তারা দেখা যায় যে ওই সাক্ষী দিতে আসে না,
বা সাক্ষীতে আসলে দেখা যায় যে তারা উলটপালট সাক্ষী তারা দিচ্ছে। মানব পাচারের যে মামলাগুলো ক্রস বর্ডার রিলেটেড, যে আমরা ভিকটিমকে পাই না, অর্থাৎ ভিকটিম বিদেশে অবস্থান করে সেই ভিকটিমকে যতক্ষণ আমরা ফেরত আনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা তার যে স্টেটমেন্ট সেটা নিতে পারি না। আইনবিদরা বলছেন, বেশিরভাগ ঘটনায় তৃণমূলের পাচারকারীরা গ্রেপ্তার হলেও প্রভাবশালীরা থাকে নাগালের বাইরে। তারাই বিচার দীর্ঘায়িত করতে তৎপর হয়ে ওঠে। ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা কিভাবে এখন পর্যন্ত একটা কেসেও দিয়েছে কিনা, এবং ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন বলতে কি বুঝি সেটাই আমাদের এখন পর্যন্ত পুলিশ স্টেশনগুলো এবং আমাদের এই যে মানব পাচার যে ট্রাইব্যুনালগুলো হয়েছে সেখানে তারা এই জায়গাগুলোকে নিয়ে কাজ করবে বলে আমরা আশা করি। নিয়ম কানুন মানলে যে সুবিধা বিদেশে গেলে, এবং সেখানে অনেক ধরনের নিরাপত্তা পাওয়ার সুযোগ আছে এমনকি সরকারের কাছ থেকেও, সেইটি তাদেরকে একটু বোঝানোর একটি ব্যাপার থাকবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2004 সাল থেকে এবছরের মার্চ পর্যন্ত মানব পাচারের মামলা 6735টি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে ভারতে পাচার করা 1000 নারীকে দেশে ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে আইজিপি জানান, পাচার হওয়া নারীদের দেশে ফিরিয়ে আনা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। এছাড়াও ভারতে গ্রেপ্তার আসামিদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুদেশেই তাদের বিচার হবে। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ জানতে পারে টিকটকের আড়ালে নারী পাচারের ঘটনা। সামনে আসে মগবাজারের টিকটক হৃদয় বাবু, যে টিকটক ভিডিও বানানোর ফাঁদে ফেলে নারীদের নিয়ে পুল পার্টি করত বিভিন্ন রিসোর্টে, এরপর নিয়ে যেত ভারতে। টিকটক হৃদয় চক্রের বিরুদ্ধে 1000-এরও বেশি নারী পাচারের তথ্য পেয়েছে পুলিশ। আইজিপি জানান, আইনি প্রক্রিয়ায় পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনা হবে। ডেফিনেটলি একটা কষ্টের, আফসোসের বিষয়, লজ্জার বিষয়, ইতিমধ্যে প্রায় 1000 খানিক নারী পাচার করেছে। এখন দায়িত্ব হবে এই সমস্ত যারা পাচারকৃত যে নারী আছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা। এটা একটা, যারা স্টেক হোল্ডার আছেন আমাদের, তাদের সবাই মিলে দায়িত্ব হবে এটা, এবং এ থেকে সবাই লেসন নেবে। ভাইরাল ভিডিও সূত্র ধরে ভারতে এ পর্যন্ত 9 বাংলাদেশি সহ 10 জন গ্রেপ্তার হয়েছে। ওই ঘটনায় হাতিরঝিল থানায় মামলায় আসামি করা হয়েছে নির্যাতনকারী 5 জনকে, যাদের ফিরিয়ে আনতে পুলিশের এনসিবি শাখা দিল্লির এনসিবি শাখার সঙ্গে যোগাযোগ করছে। আইজিপি জানান, আসামিদের বিচার হবে দুদেশেই। আমাদের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে এখানে মামলা হয়েছে, সেখানে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। ভারতে তাদের আইনি প্রক্রিয়া অব্যাহত আছে, আর আমাদের ভারতের সঙ্গে আমরা আমাদের এনসিবির মাধ্যমে যোগাযোগ করেছি। উভয় দেশে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এবং একটা পর্যায়ে গিয়ে এটা আইনিভাবে সরা হবে। নতুন করে টিকটক গ্রুপের খপ্পরে পড়ে যাতে কেউ পাচার না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে মিলেছে খাগড়াছড়ির নিবেদিতা রোয়াজা নামে এক নারীর মরদেহ। স্বজনদের অভিযোগ, পুলিশ কর্মকর্তা পরিচয়ে তাকে বিয়ে করে ঢাকায় আনে মামুন। তার নির্যাতনে নিবেদিতার মৃত্যু হয়েছে। তবে পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরেই আত্মহত্যা করেছেন ওই নারী। আগারগাঁও সংসদ সচিবালয়ের কর্মচারী কোয়ার্টারে সাবলেটে ভাড়া থাকতেন নিবেদিতা রোয়াজার মামুন দম্পতি। শনিবার দুপুরে সেখানেই মেলে নিবেদিতার ঝুলন্ত মরদেহ। স্বজনেরা বলছেন, 2 বছর আগে খাগড়াছড়িতে পুলিশ কর্মকর্তা পরিচয়ে নিবেদিতার সঙ্গে সম্পর্ক তৈরি করেন মামুন। বিয়েতে পরিবার মত না দিলে নিবেদিতার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার যে বুক খালি করে দিয়েছে, আমি কি সহ্য করতে পারি এইগুলা? কেউ কারোর মা বোনকে কেউ হারাতে চায়, আমি তো অবশ্যই বিচার চাই। পরে মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও দুপক্ষের সমঝোতায় ধর্মান্তর করিয়ে নিবেদিতাকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসেন বগুড়ার মামুন। গোপন রাখেন আগের স্ত্রী সন্তানের কথাও। কৌশলে নিয়ে যাওয়ার পর আমার বোনকে এভাবে যে 3 মাস বা 4 মাস না হওয়ার আগে আমার বোনকে এভাবে প্রতারণার জালে করে ফেসে দিয়ে মিলাদ মামুনকে কল দিছি। কল দেওয়ার পরে বলে যে তোমার বোন এখনো ভালো আছে, বেঁচে আছে, পারলে নিয়ে যাও, নাইলে কিন্তু লাশ যাবে। সুরথাল রিপোর্টে নিবেদিতার পায়ে ও হাঁটুতে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এই ঘটনায় সুইসাইড নোট পাওয়ার কথাও বলছে পুলিশ।
ইনভেস্টিগেশন শেষ হইলে হয়তো আমরা বলতে পারি, কিন্তু আমরা এটুকু ওখান থেকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক যে তথ্য পেয়েছি, তারা হাজব্যান্ড ওয়াইফ সবসময় ঝগড়া করতো এবং সেখানে তারা বিভিন্ন সময় ঝগড়া মারামারিও করতো। আমরা যাদেরকে পেয়েছি এই ঘটনার সাথে জড়িত, আমরা তাদেরকে খুঁজছি। আর আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। নিবেদিতা রাজা, খাগড়াছড়ি ছাত্রলীগের সাবেক কর্মী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে তালিকা করছে র্যাব। গোয়েন্দা তথ্যের সঙ্গে সাইবার নজরদারি মিলিয়ে মূল হোতাদের নাম সহ তৈরি হচ্ছে তালিকা। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, লাইকি বা টিকটকের গোপন গ্রুপগুলোকে নজরদারিতে আনতে হবে। টিকটক হৃদয়ের ভারতে নারী পাচার বা র্যাবের অভিযানে গ্রেফতার ডেয়ারিং কোম্পানি, এদের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য, সরাসরি জড়িত মাদক, চাঁদাবাজি ও মারামারিতে। গত বছর সাভারে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হয় স্কুল ছাত্রী নীলা রায়। তদন্তে বেরিয়ে আসে এই গ্যাংটির নেপথ্যে স্থানীয় যুবলীগ নেতা। বরগুনার বহুল আলোচিত নয়ন বন্ড নামের গ্রুপটির মূলেও এলাকার দখলদারিত্ব। তারা মূলত ফেসবুক ভিত্তিক গ্রুপ। এই ধরনের অপরাধে ঢাকার উত্তরা এবং টঙ্গীতে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আটক করেছে র্যাব 1। এছাড়া লালবাগ, তেজগাঁও এলাকায় কিশোর গ্যাংয়ের 18 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব 2। কিশোর গ্যাংয়ের নাম দিলেও এরা মূলত উঠতি বয়সী তরুণ। এরা টিকটক, লাইকি বা অন্যান্য যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্তমানে রয়েছে এবং জনপ্রিয় মাধ্যম, এগুলিতে এরা অংশগ্রহণ করে এবং এদের আলাদা গ্রুপ রয়েছে। আটক তরুণদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর গ্যাংগুলো বড়দের গড়া সন্ত্রাসী বাহিনী, যারা ফেসবুকে সংগঠিত, নেপথ্যে বা পরিচালনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দিয়ে মাদক কেনাবেচা করাচ্ছে। সো এক শ্রেণীর যারা পৃষ্ঠপোষক, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমরা দেখেছি এই কিশোর গ্যাং বা এই কিশোরদের তারা ব্যবহার করছে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। টিকটক অ্যাপ্লিকেশন হচ্ছে সর্বশেষ একটি স্থান, যে স্থানে আসলে এটা আউটকাম হচ্ছে, কিন্তু পেছনের দিক থেকে কিন্তু ইঞ্জিন হিসেবে কাজ করছে যে অপকর্মগুলো, সেই অপকর্মগুলো মূল উপাদান আসছে ডার্কনেট, ডিপ ওয়েব থেকে। বাসায় ইন্টারনেট চালু থাকাকালে সন্তানদের সেলফোন বা কম্পিউটারে নজর রাখার পাশাপাশি প্রাইভেসি সেটিং কার্যকর করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের গ্রুপে যুক্ত করে ইমো নম্বর হ্যাক, তারপর চ্যাটলিস্ট থেকে বাংলাদেশে থাকা স্বজনদের দেয়া হতো ফোন। ওই প্রবাসীর বিপদের কথা বলে দাবি করত টাকা। এভাবে প্রতারিত হয়ে থানায় মামলা করেছিলেন মনসুর রহমান। সে মামলাতেই অভিযুক্ত মাসুদ রানাকে নাটোর থেকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। কাফরুলের বাসিন্দা মনসুর রহমান গত ডিসেম্বরে ইতালি থেকে ইমোতে ফোন আসে প্রবাসী ছেলের। জানানো হয় ছেলেকে আটক করেছে পুলিশ, ছাড়াতে লাগবে 1.5 লাখ টাকা। 5টি বিকাশ নম্বর থেকে পাঠানোর পর জানতে পারেন তার ছেলে আটকই হয়নি। যখন বলছে যে আপনার ছেলেকে জেলে ঢুকাবে, তখন এত কষ্ট লাগছে, আমি বুঝাবার মতো ভাষা নেই আমার। তখন আর কি করবো, 1.5 লাখ টাকা ম্যানেজ করলাম। পরে থানায় মামলা হলে তদন্তে নামে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ রানাকে। ডিবি বলছে, শুরুতে প্রবাসীদের টার্গেট করে গ্রুপে নিয়ে একের পর এক ফোন দিয়ে উত্ত্যক্ত করত মাসুদ। পরে সমস্যা সমাধানের কথা বলে হাতিয়ে নেওয়া হয় ওটিপি নম্বর। এতে ভুক্তভোগীর ইমোর নিয়ন্ত্রণ চলে যেত মাসুদের হাতে। এবার সেই ইমো নম্বর থেকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়া হতো বাংলাদেশে থাকা স্বজনদের কাছ থেকে। মেসেজ পাঠিয়ে তার কাছে ওটিপি আস্ক করলো, যখন ওটিপিটা উনি জানিয়ে দিল, তখন তার এরকম আপনার ইমোর কন্ট্রোলটা নিয়ে আসছে। এরপর যেটা করলো, ওই প্রবাসী ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে ওই নম্বরে ফোন করে বিভিন্নভাবে সে বিভিন্ন তার সহানুভূতির কথা বলে অর্থ দাবি করছিল। মাসুদকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন, পেশাদার এই ইমো হ্যাকার ইতালি, সুইজারল্যান্ড সহ নানা দেশে থাকা প্রবাসীদের টার্গেট করে হাতিয়েছে বড় অঙ্কের টাকা। পরিচিত না থাকে তা আপনারা কোনো এই যে মেসেঞ্জার গ্রুপ বা ইমোতে আপনারা কোনো জয়েন করবেন না। আর যদি জয়েন করেও থাকেন, তারা যদি আপনাদের কাছে কোনো ওটিপি নাম্বার বা পিন নাম্বার চাই, সেগুলি থেকে দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, আর নতুবা আপনি প্রতারণার শিকার হবেন। এভাবে নেয়া টাকা দিয়ে বাড়ি করেছেন মাসুদ। কক্সবাজার গিয়ে খরচ করেছেন বন্ধুদের নিয়ে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলমান ছুটি বাড়ানো হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে ১৩ জুন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। দেশে প্রথম করোনা শনাক্তের পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রাখছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ পালনের সুযোগ থাকছে না। সৌদি আরবের নাগরিক ও সেখানে বাস করা ৬০,০০০ ব্যক্তি অংশ নেবেন এবারের হজে। বিশ্বের ২৫ লাখের বেশি মানুষ হজ করতে যান সৌদি আরবে। তবে গত বছর করোনার সতর্কতায় সুযোগ ছিল না বিদেশিদের অংশগ্রহণের। সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত ভিনদেশি সহ মাত্র কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল সেই আয়োজনে। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে মক্কায় হচ্ছে হজ। তবে এবার এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন ৬০,০০০ মুসল্লি। তাদের সৌদি আরবের নাগরিক বা সেখানে বসবাসকারী হতে হবে। বাইরের কোনো দেশ থেকে যাওয়ার সুযোগ থাকছে না। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও নতুন ধরনগুলো নিয়ে উদ্বেগে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আর সেজন্য বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে দেশটির সরকার। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। তবে তারা দুঃখ প্রকাশ করেছে, এবার যে হজ নিতে বাধ্য করতে হবে। এবার হজ করতে চান এমন ব্যক্তিদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। আগে নিয়ে নিতে হবে করোনার টিকা। সে সনদ দেখিয়েই নিতে হবে হজ পালনের অনুমতি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সময়ে রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের বাজার। নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি ফলমূল পাওয়ায় আস্থা বেড়েছে ভোক্তাদের। চাহিদা বাড়ায় বাজারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তর। নিজের ক্ষেতে উৎপাদিত ফসল সরাসরি কৃষক তুলে দিচ্ছেন ভোক্তাদের হাতে। এ বাজারে নেই দোকান ভাড়া কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। জাতীয় সংসদ ভবনের বিপরীতে সেচ ভবন প্রাঙ্গণে সপ্তাহে শুক্র ও শনিবার 2 দিন সকাল 7টা থেকে বসে কৃষকের বাজার। নিরাপদ খাবার গ্রহণে আগের চেয়ে সচেতনতা বেড়েছে মানুষের মাঝে। বর্তমানে করোনা মহামারীতে বিষমুক্ত সবজি ফল কিনতে ভিড় বেড়েছে বেশি। অন্য বাজারের চেয়ে খুব একটা পার্থক্য নেই পণ্যের দামে। শাকসবজি ফলের পাশাপাশি নতুন যোগ হয়েছে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মাছ ও মিল্কভিটার গাড়ি। এখানের সবজিগুলো প্রিয়, গ্রামে যে স্বাদ পাওয়া যায় এটাও মনে হয় সেরকম স্বাদ পাওয়া যায়। নীরব থাকার জন্য যদি ভালো খাবারটা পাওয়া যায়, যার জন্য এখানে আসা, এবং এই উদ্যোগ আরো ব্যাপকভাবে হওয়া উচিত। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় নিবন্ধিত কৃষকরা জৈব সার ব্যবহার করেন উৎপাদনে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, যশোর সহ অন্যান্য জেলা থেকে ফসল নিয়ে এ বাজারে আসে সরাসরি কৃষক। কোনো ভাড়াই নাই, কোনো ট্যাক্স নাই, কোনো খাজনা কিছুই নাই। এখানে পুরোপুরি ফ্রি ভাবে আমরা এখানে বেচা বিক্রি করছি। এরকমের বাজার যদি অনেক জায়গায় থাকে এটা ভালো। কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনায় এখনো ঘাটতি রয়েছে। কৃষক ও ভোক্তার স্বার্থে কৃষকের বাজারের পরিসর বাড়ানোর কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে কৃষকের বাজার প্রতিটি জেলায় স্থাপন করার জন্য একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা প্রতিটি জেলা শহরে একটি করে কৃষকের বাজার স্থাপন করব। 2019 সালের ডিসেম্বরে চালু হয় কৃষকের বাজার। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালনা করছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন ও হরটেক্স ফাউন্ডেশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিয়ের পিঁড়িতে বসা হলো না চট্টগ্রামে মাদক কারবারিদের গাড়ি চাপায় নিহত পুলিশ কর্মকর্তা কাজী সালাউদ্দিনের। ছুটি নিয়ে বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল তাঁর। সালাউদ্দিনের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনেরা। লক্ষ্মীপুরে তাঁর গ্রামের বাড়িতে এখনো শোকের মাতম। আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল চট্টগ্রামের মাদক কারবারিদের গাড়ি চাপায় নিহত পুলিশ কর্মকর্তা কাজী সালাউদ্দিনের।
ছুটি নিয়ে বাড়িতে আসলেই সম্পন্ন হওয়ার কথা ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। সেই আমেজে মেতে থাকা পরিবারে এক নিমিষে নেমে এসেছে শোকের ছায়া। সম্প্রতি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে চট্টগ্রামের চাঁদগাঁও থানায় যোগদান করেছিলেন সালাউদ্দিন। হাল ধরেছিলেন 4 ভাই বোনের সংসারের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধা বাবা মা। আমার কিছু নাই, ঘর করতে পারি না। ওলা ওকে বিয়ে বিয়ে হলে মাই ওকে মেন্টি পরীক্ষা দিবে, ওকে বিয়ে দিদি। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না স্বজনেরা। আমার ভাই সন্ত্রাসী করে মারছে, আমার ভাই ওদের ফাঁসি চাই, আমি চাই ওদের ফাঁসি হোক। এখন একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পরে পরিবারটা পুরোই এখন সর্বশান্ত হয়ে গেছে। নিহত সালাউদ্দিনের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন, তার প্রতি আমাদের যে সমবেদনা সহ তার আর্থিক যে সাহায্য সহযোগিতা অর্থাৎ সরকারি নিয়মে যা আছে তা দ্রুত আমরা পরিপালন করব। এমন ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করা না হলে নিরপরাধ অনেকের প্রাণ যাবে বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে গণপরিবহন থেকে প্রতিদিন প্রায় 2 লাখ টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে এই টাকা নেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। এ নিয়ে লিখিত অভিযোগেও মেলেনি কোনো ফল। তবে পুলিশ বলছে বাড়তি টাকা আদায়ে যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে। ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ও আরিচা এবং মানিকগঞ্জ থেকে 7 উপজেলায় চলাচল করে প্রায় 500 যাত্রীবাহী বাস এবং 2500 ছোট যানবাহন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, পার্কিংয়ের নামে এসব গাড়ি থেকে বাড়তি টাকা আদায় করছেন পৌর বাস মালিক সমিতির সভাপতি ও তার সহযোগীরা। পৌর টার্মিনালে পার্কিং চার্জ, শ্রমিক কল্যাণ এবং আরও কয়েকটি খাতে মোট 130 টাকা নেয়ার কথা থাকলেও প্রতিটি বাস থেকে আদায় হচ্ছে 170 থেকে 700 টাকা পর্যন্ত। আর ছোট যানবাহন থেকে নেওয়া হচ্ছে 10 থেকে 50 টাকা। আগে নিত আপনার 130 টাকা, এখন বর্তমান নেয় 170 টাকা। দুইটা সিফটি আমাদের, এটা কাউন্টারে লাগান লাগে আর বাইরে চালানো। যদি বাইরে কোনো চালাই তাহলে 700 দেওয়ার অনেক এক্সচেঞ্জে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির 2 নেতা। শ্রমিক কল্যাণ তহবিল যেটা দেওয়া হয় সেটা আমাদের শ্রমিকরাই তুলে, আমি মালিক সমিতির মাধ্যমে আমরা এটা তুলি না এবং শুভতার কোনো আমরা শ্রমিক কল্যাণে কোনো টাকাই নিই না। পুলিশ মালিক আছে, ওসি আছে, তারাও টাকা দেয় গাড়ি চালে 7 লক্ষ টাকা লাগে এই পুলিশ না দেয় গাড়ি কাটাই। পুলিশ বলছে গণপরিবহন থেকে বাড়তি টাকা আদায়ে যারাই জড়িত থাকুক ছাড় দেওয়া হবে না। এখানে কারো কোনো ধরনের কোনো দলীয় পরিচয় বলেন, ব্যক্তি পরিচয় বলেন, কোনো ধরনের পরিচয় এখানে কিন্তু বিবেচ্য না। এখানে বিবেচ্য শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে সে অপরাধ করেছে কি করেনি। অপরাধ করলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতেই হবে। এদিকে বাড়তি টাকা আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি পরিবহন শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 9,697 জন। একদিনে শনাক্ত 3.5 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 38,10,000। এ পর্যন্ত আক্রান্ত 17,63 লাখের বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 3,071 জনের মৃত্যু হয়েছে ভারতে। নতুন করে শনাক্ত প্রায় 66,000। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 2,000-এর বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। এদিকে দরিদ্র দেশগুলোতে অন্তত 100 কোটি ডোজ টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন G7-এর নেতারা। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মস্কোর কিছু কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠান 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় 53 জন নিহত হয়েছেন। শুক্রবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা হামলাকারীরা জুরমি জেলার কয়েকটি গ্রামের বাসিন্দা ও কৃষকদের উপর হামলা চালায়। জামফারা পুলিশের মুখপাত্র জানান, অপরাধীদের ধরার জন্য তারা কাজ করছেন। এদিকে জামফারা প্রদেশের গভর্নর সেখানকার বাসিন্দাদের এই ধরনের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার দস্যুদের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণের অনুমতি দিয়েছে। বিশ্বে চীনের আধিপত্য রুখতে কৌশলগত পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ধনী দেশগুলোর জোট G7 এর নেতারা। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলা G7 সম্মেলনে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছেন তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প শুরু হয় 2013 সালে। এই প্রকল্পের এরই মধ্যে কাজ ছাড়িয়ে গেছে এশিয়া থেকে ইউরোপে। বিশ্বজুড়ে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে। উন্নত অবকাঠামো নির্মাণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে নতুন পরিকল্পনায় সম্মতি দিয়েছেন জোটের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চীনা প্রকল্পের বিকল্প হতে পারে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড B3W পরিকল্পনা। এর আওতায় কাঠামোগত উন্নয়নে 2035 সালের মধ্যে $40 ট্রিলিয়ন সহায়তা দেওয়া হতে পারে। তবে অর্থায়ন কিভাবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। G7 প্রতিনিধিদের দাবি, মানবাধিকার লঙ্ঘন ও করোনার উৎস অনুসন্ধানে চীনের গড়িমসি তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের বিতর্কিত ভূমিকা দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাদের। এদিকে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকে দরিদ্র দেশগুলোকে $1 বিলিয়ন টিকা সরবরাহে G7 নেতাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে অসৎ আচরণের দায়ে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ ও 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে। ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এদিকে সাকিবের এমন আচরণের কারণ এবং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ সহ নানা অসঙ্গতির সুরাহা করতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। আবাহনীর বিপক্ষে অশান্ত সাকিব। প্রথম দৃশ্যে মুশফিককে আউট না দেয়ায় স্ট্যাম্পে লাথি দেন, দ্বিতীয়টিতে আবারও স্ট্যাম্প তুলে ছুঁড়ে মারেন। 2 ঘটনাতে আচরণবিধির লেভেল 3 অপরাধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে। প্রিমিয়ার লিগের সামনে 3 ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। 2টা অফেন্সের জন্য লেভেল 3, যেটা আমাদের এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকে, 2টা লেভেল 3 তার এগেনস্টে যেটা স্যাংশন হয়েছে সেই অনুযায়ী টোটাল তার এগেনস্টে বেসিক্যালি ম্যাচ সাসপেনশন 3টা ম্যাচ এবং তার ফাইন করা হয়েছে 5 লক্ষ টাকা। সাকিবের ঘটনার পর বারবার উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটের মান ও আম্পায়ারিং নিয়ে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সবকিছুর সমাধান চান। সাকিব কেন এমনটা করলেন তার ব্যাখ্যাও চান। সেজন্য গঠন করে দিয়েছেন তদন্ত কমিটি, যারা বসবেন দলের ম্যানেজার ও অধিনায়কদের সাথে। একটা কমিটি উনি করে দিয়েছেন, সেই কমিটিতে আমি কাজী নাম আহমেদ আমি আছি, জালাল ইউনুস ভাই আছেন, নাইমুর রহমান দুর্জয় আছেন, শেখ সোহেল ভাই ডিরেক্টর উনি আছেন এবং আমাদের চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান থাকবেন। আমরা সকল ক্লাবের ম্যানেজার এবং ক্যাপ্টেনদের সাথে আমরা বসবো আগামী 2 দিনের মধ্যে এবং আমরা তাদের সাথে আলাপ করবো যদি তাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কোনো ইনসিডেন্টস নিয়ে কোনো ইস্যু নিয়ে মধ্যে এবং আমরা তাদের সাথে আলাপ করবো যদি তাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কোনো ইনসিডেন্টস নিয়ে কোনো ইস্যু নিয়ে যে কোনো ডিসিশনস নিয়ে তাদের কোনো যদি অবজেকশন থাকে কোনো পয়েন্টস থাকে আমরা সেটা শুনবো। সাকিবের সাজা কার্যকর হচ্ছে রোববার ওল্ড ইউএইচএস এর বিপক্ষের ম্যাচ দিয়ে। লিগ রাউন্ডের শেষ ম্যাচে আবারও মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন টাইগার অলরাউন্ডার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার ক্রিকেটের জন্য এক বড় সমস্যার নাম শৃঙ্খলা ইস্যু। শুধু সাকিবই নন, অখেলোয়াড় সুলভ আচরণে নানা সময় শাস্তির মুখোমুখি হয়েছেন তামিম, সাব্বির, নাসিররা। মাঠ ও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছেন ক্রিকেটাররা। বিসিবির কঠোর অবস্থান হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিব্রত বোর্ড কর্তারা। এক লাল সবুজের জার্সিতেই তারা হয়ে যান স্বতন্ত্র।
দর্শক সমর্থক, গণমাধ্যম সবার চোখে সাকিব তামিম মানেই বিশেষ কিছু। মাঠের বাইরে অনেক চাপ নিতে হয় ক্রিকেটারদের। মাত্রা ছাড়িয়ে গেলে কখনো কখনো আসবে প্রতিক্রিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের মেজাজ হারানো বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যেন একটু বেশি ঘটছে। শৃঙ্খলা ইস্যুতে বিসিবিকে সবচেয়ে ব্যস্ত রাখা ক্রিকেটারটি সাকিব আল হাসানি। টাইগার মহাতারকার ডিসিপ্লিনারি রেকর্ডে লাল দাগের সংখ্যা গুণে শেষ করা কঠিন। অশ্লীল অঙ্গভঙ্গি, আচরণগত সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ, ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তথ্য গোপন করা সহ নানা অপরাধ। 15 বছরের ক্যারিয়ারে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে সাকিবকে। হয়েছে এরকম ইনসিডেন্ট যে হয়নি, ক্ষোভ প্রকাশ করেছে। তবে এইখানে সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপুটেড, যাকে সবাই অনুসরণ করে, গ্লোবালি অনুসরণ করে, মিডিয়াতে করে, তার ফ্যানরা করে, তার থেকে আমরা এটা আশা করি না। বাংলাদেশ ক্রিকেটে বড় এক আক্ষেপের নাম সাব্বির রহমান। ক্লিন হিটিং সামর্থ্যে বাকিতে চেয়ে এগিয়ে থাকা সাব্বির বারবার পথ হারিয়েছেন শৃঙ্খলা ইস্যুতে। সবশেষ মাঠে দর্শক পেটানোর দায়ে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। সাব্বিরের মতোই মাঠের বাইরে নানা ইস্যুতে মনোযোগ হারানো আরেক ক্রিকেটার নাসির হোসেন। মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণে জেলে যেতে হয়েছে এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন, মোসাদ্দেক সৈকত। আইনি জটিলতায় পড়ে ক্রিকেট থেকে মনোযোগ হারানো ক্রিকেটারের তালিকাটা ছোট নয়। পরিস্থিতি এমন নাজুক যে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি মজা হিসেবে নিচ্ছেন অনেকে। সাকিবের স্টাম্প কাণ্ডের পর আরেক দফা আলোচনায় শৃঙ্খলা ইস্যু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে পুরো শক্তির দল না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না ফুটবলাররা। ভালো ফুটবল উপহার দিয়ে শেষটা স্মরণীয় করার লক্ষ্য। শনিবার কাতারে অনুশীলন করেনি জাতীয় দল। বিশ্রামের পাশাপাশি ব্যক্তিগত জিম ও সুইমিং সেশনে অংশ নেন কিছু ফুটবলার। ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে নিয়ে আশাবাদী ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের সম্পর্কে ধারণা নিতে শুক্রবার ওমান আফগানিস্তান ম্যাচটি দেখেছেন কোচ জেমিডিয়ে সহ সব ফুটবলার। চলতি বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় ওমানের কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। আমরা সবাই মিলে ম্যাচটা দেখেছি, দেখে কোচ আমাদেরকে এই ম্যাচ নিয়ে অনেক কাজ করার করছে। তো আমরা ওই ম্যাচটা দেখে সবাই মিলে কাজটা করতেছি আর কি, যাতে ভালো একটা গেম খেলতে পারি আমরা ওমানের সাথে। সমস্ত খেলোয়াড়ই সুস্থ আছে। মাসুক মিয়া জনিকে আমরা রেখে দিয়েছি। আমরা চেষ্টা করছি ওর রিকভারি করার জন্য, যেহেতু আমাদের কিছু কার্ড সমস্যা আছে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করতে আশাবাদী বাফুফে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ফেডারেশন। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। এছাড়াও সভায় আর্থিক স্বচ্ছতা বাড়াতে অর্থমন্ত্রীর নিকটে যাওয়ার সিদ্ধান্ত হয়। ক্লাব লাইসেন্সিংয়ে জোর দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে আবু নাইম সোহাগকে আরও 2 বছর রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু কিন্তু আবার রেগুলেশন বলেন বা আবার কিছু ক্রাইটেরিয়া তারা বলেছেন। 3 দিন ছিল, আমরা ওইভাবে ধরে করেছি। যদি এটি বৃদ্ধি পায় কোয়ারেন্টাইন সময়, তাহলে আমাদের এটি কিন্তু পরিবর্তন হবে। সেটা 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে। জুনেই এলিট বয়েজ একাডেমি শুরু করবে বাফুফে। 20 জুনের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হলে পরদিনই উদ্বোধনের পরিকল্পনা জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। আগামী 10 দিনের মধ্যে স্টেডিয়াম সংস্কারের সময়সীমা বেঁধে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুনেই বহুল প্রতীক্ষিত এলিট বয়েজ একাডেমির কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল বাফুফে। কথা মতো বেশ জোরে সোরেই চলছে কাজ, তবে এখনও শতভাগ সম্পূর্ণ হয়নি। শেষ মুহূর্তে সংস্কার কাজ পরিদর্শন করতে শনিবার কমলাপুর স্টেডিয়ামে হাজির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উন্নয়ন প্রকল্পের কাজে সন্তুষ্টি প্রকাশ করে পরবর্তী 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করার তাগিদ কর্তাদের। আমরা ভিজিট করে দেখলাম যে আমাদের যে কম্পোনেন্টগুলো ছিল সকল কম্পোনেন্টই মোটামুটি শতভাগ সম্পন্ন হয়েছে। রঙের কাজ কিছু বাকি আছে, আমরা নির্দেশনা দিয়ে গেলাম আগামী 10 ডেজের ভিতরে এই রঙের কাজ শেষ করে ওনাদেরকে বুঝাই দিবে। আর বাকি থাকবে শুধু একটা ডিপ টিউবওয়েল বোরিং এর কাজ চলছে। এটা হয়তো এই মাসের 30-এর মধ্যে আমরা বলে গেলাম।
বড় পরিকল্পনা নিয়ে এগিয়েও অতীতে বরাবরই ব্যর্থ হয়েছে বাফুফের একাডেমি পরিকল্পনা। তবে কমলাপুর এলিট বয়েজ একাডেমি নিয়ে সফল হওয়ার লক্ষ্য বাফুফের। কাজ সম্পূর্ণ হতেই উদ্বোধনের আশা তাদের। সেটা স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং আমাদের প্লেয়াররা যেন ভালোভাবে সেখানে থাকতে পারে সেই দিকটা চিন্তা করে কিন্তু আজকে ওনার এই পরিদর্শন। তা আমি মনে করি যে উনি যে অবজারভেশনগুলো আজকে দিয়ে গেলেন সেই অবজারভেশনগুলো 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমি আপনাদেরকে যেটা আগে থেকেই বলছিলাম যে আমরা জুনের মধ্যে ইনশাল্লাহ একাডেমি স্টার্ট করব। একাডেমি চালু হলে বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলারদের যোগান বাড়বে বিশ্বাস বাফুফের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্দান্ত জয় দিয়ে ইউরো শুরু করল ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলের নৈপুণ্যে রাশিয়াকে হারিয়েছে 3-0 গোলে। সেন্ট পিটার্সবার্গে শুরু থেকে বেলজিয়ানদের আধিপত্য, মাত্র 10 মিনিটেই গোল করেন লুকাকু। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুনিয়ে। এরপর শেষ দিকে জোড়া পূর্ণ করে বেলজিয়ামকে বড় জয় উপহার দেন লুকাকু। এদিকে ঘটনাবহুল ম্যাচে ডেনমার্ককে 1-0 গোলে হারিয়েছে ফিনল্যান্ড। ম্যাচের 43 মিনিটে অচেতন হয়ে পড়েন ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর কিছু সময় খেলা বন্ধ থাকে। হাসপাতালে নেয়ার পর এরিকসেনের জ্ঞান ফিরলে ম্যাচ আবারও শুরু হয়। সতীর্থের অসুস্থতায় এলোমেলো ডেনমার্ককে 1-0 গোলে হারিয়ে প্রথমবার ইউরোতে খেলা শুরুটা স্মরণীয় করে ফিনল্যান্ড। কোপা আমেরিকা শুরুর আগে বড় ধাক্কা। আসর শুরুর একদিন আগেই করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার 7 ফুটবলার সহ 12 জন স্টাফ। অনিশ্চয়তা কাটিয়ে আলোর মুখ দেখেছিল কোপা আমেরিকা। নির্ধারিত সময়েই শুরু হওয়ার কথা আসরটির। এর মধ্যেই আয়োজকদের জন্য দুঃসংবাদ, করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার 7 ফুটবলার এবং 5 কোচিং স্টাফ। করোনায় আক্রান্তদের সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। তবে ব্রাজিলের বিপক্ষে ভেনেজুয়েলার উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা নেই। আসর শুরুর আগে এমন ঘটনা আয়োজক দেশটির কোভিড প্রোটোকল নিয়ে প্রশ্নের জন্ম দিল। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বারবোরা ক্রেচিকোভা। ফাইনালে হারিয়েছেন আনাস্তাসিয়া পাভলিচেঙ্কোভাকে। রোমাঞ্চ ছড়িয়েছে শিরোপা লড়াই। প্রথম সেটে দাপট ছিল ক্রেচিকোভার, কোনো প্রতিরোধই করতে পারেননি পাভলিচেঙ্কোভা। সেট হারেন 6-1 গেমে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক রাশিয়ান তারকার, সেট জেতেন 6-2 গেমে। ডিসাইডিং সেটে আবারও ছন্দপতন, নার্ভ ধরে রেখে 6-4 গেমে সেট জেতেন ক্রেচিকোভা। এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন চেক তারকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।